রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন আমার খুবই প্রণম্য মানুষ, প্রিয় মানুষ, প্রাবন্ধিক, অনুবাদক, গবেষক, আমাদের প্রিয় আবেদিন কাদের ভাই। আবেদিন ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে যে আপনি সময় দিয়েছেন। আবেদিন ভাই, এবার বইমেলায় আপনার কি নতুন বই প্রকাশিত? একটা বই পুরনো এডিশন নতুন হচ্ছে, সেটা হলো শিল্প বিপ্লব। নতুন বই বেরোচ্ছে নিউ ইয়র্কের শনিবারের আড্ডা। এটা আমরা গত 4-5 বছর যাবৎ কয়েকজন লেখক, আহমেদ মাজার, শামসাল মমিন, এরকম কয়েকজন কবি সাহিত্যিক, আমরা ওখানে বসি আমার বাসায়। সেখানে ওই প্রতি শনিবারে আড্ডাটা ঠিক আমাদের কনভেনশনাল আড্ডার মতো না। একটা বিষয় বা একটা সাহিত্যের ট্রেন্ড বা একটা সাহিত্যের কোনো গতি প্রকৃতিতে নিয়ে কথা হয়, সেটা দেশি বিদেশি যে কোনো ব্যাপারে। অন্যান্য অনেক কথাই হয়, এমনকি পরচর্চাও হয়, রাজনীতির কথাও হয়, সাহিত্যে যা আড্ডায় যা যা হয় আমরা সবই করি, কিন্তু সেগুলো সব মাইনর। কিন্তু মূল ফোকাসটা 6টা থেকে 7টার ভিতরে শুরু হয় আড্ডাটা, চলে 1টা, 1:30, 2টা, 2:30 পর্যন্ত রাত। দুর্দান্ত ব্যাপার। তো সেখানে আমাদের আপনার বন্ধু ফারজানা, ডক্টর ফারজানা রনিও ছিল, 4 শনিবারেও ছিল। তো সেটা আমাদের জন্য খুব আর ঢাকা থেকে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বা অন্য আমাদের বন্ধু যারা অনেক বড় লেখকরা গেছেন, তারা যোগ দেন। আমরা শনিবারে তাদেরকে নিয়ে আসি, তো আড্ডাটা ওখানে দেই। এইটাই, ওই আড্ডাটা নিয়ে প্রায় এই 4 বছরের লেখায় প্রতি শনিবারে 2,500 থেকে 3,000 শব্দের ভেতরে একটা লেখা আমরা ফেসবুকে দেই। আর এখানে একটা কাগজ আছে, সেই কাগজটা অনলাইন পেপার, সেখানেও দেই। নিউ ইয়র্কে বাঙালি বলে কৌশিক আহমেদ একটা পত্রিকা করে, ওটাতেও কিছুদিন গেছে। তারপরে এখানে সৌমিত্র, কবি সৌমিত্র দেব, ওর যে অনলাইনের কাগজটা, ওটাতে আমরা দিই। আর এমনি আমার ফেসবুক আর আমাদের যারা আড্ডায় যোগ দেয় তাদের ট্যাগ করে ওটা দিই। ওইটা মূলত প্রবন্ধই, প্রতিটা সপ্তাহে একটা ছোট্ট প্রবন্ধ, 2,500 শব্দের, 3,000 শব্দের। হ্যাঁ, বিষয় আন্তর্জাতিক সাহিত্য, বাংলা সাহিত্য, তাদের সঙ্গে বাংলা সাহিত্যের অবস্থানটা কোথায়, তুলনা। আর মাঝার আর মমিন ভাই সবচেয়ে স্বল্প বাক, মাঝার মোটামুটি পৌরোহিত্যের দায়িত্বেই থাকে। আমি সবাই যেহেতু আমার ঘরটাতে বসা হয়, সে কারণে আমি ওই জাস্ট একটু কফি টফি যোগান দিই। কি বিনয়। যাই হোক, আপনি তো 1993 সাল থেকেই নিউ ইয়র্কে থাকেন। হ্যাঁ, তো আপনি এই যে এতগুলো সাহিত্যের মানুষ আসলে একসাথে হওয়া, এক ধরনের যাপন, আপনি ইংরেজি ভাষায় আমাদের গুরুত্বপূর্ণ উপন্যাস অনুবাদ করেছেন, আপনি নিজে লেখালেখি করছেন, প্রবন্ধ লিখছেন, কথা বলছেন, অনুবাদ করছেন, সাহিত্যের মধ্যেই তো আছেন। আবেদন ভাই, সাহিত্যের জীবন যাপন এটা কেমন? সাহিত্যের জীবনযাপনটা একটু পাগলামিতে ভরা ডেফিনেটলি, কিন্তু তার ভেতরে একটা এলোমেলোমির ভিতরে একটা প্রচণ্ড বড় ডিসিপ্লিন দরকার হয়। সেই ডিসিপ্লিনটা বাইরে থেকে দৃশ্যমান নয়, কিন্তু ভেতরে অন্তর্গতভাবে তার একটা বড় ডিসিপ্লিন না থাকলে সাহিত্যটা করা যায় না। কিন্তু আমি সাহিত্য প্রায় 28 বছর করিনি। এটাই জানতে চাই, কারণ আমি 1974 থেকে 1974-এ আমি ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে পড়ি। আসলে আইএসসি পড়ি আমি 72-এ, 70 থেকে 72, তখন আমি কিছু কিছু অনুবাদ করি বিদেশি সাহিত্য। কিন্তু তারপরে আমি প্রবন্ধ লেখা শুরু করি একটু পরে, 76-77-এ, দৈনিক বাংলা সংবাদ এইসবে। তারপরে আমার মূল ব্যাপারটা ছিল বুক রিভিউ। আমি বিদেশি সাহিত্যের প্রতি বেশি আসক্ত ছিলাম বাংলার সঙ্গে। তখন সংবাদে একটা সিরিজ, দীর্ঘদিন একটা সিরিজ ওদের সাহিত্য সাময়িকীতে যেত, সপ্তসিন্ধু 10 দিগন্ত নামে। ওইটা আমি শুধুই বিদেশি বই গ্রন্থ সমালোচনা করতাম। হাসনাত ভাই, তখন আমার বয়স খুব কম, 18-19 এরকম। তারপরে আমি বিভিন্ন প্রবন্ধ ওখানে লিখি। তারপরে তো আমি সিভিল সার্ভিসে চলে যাই। সিভিল সার্ভিসে আমি 10 বছর সিভিল সার্ভিস থাকার পরে তারপরে আমি আর থাকতে পারি নাই ইন এ সেন্স আই কুডন্ট লাইক ইট, মানে আই কুডন্ট অ্যাফোর্ড টু স্টে দেয়ার। ওখানে আমার কাছে খুব রুচি বিবর্জিত অনেক জিনিস মনে হতো, অ্যান্ড আই গট আউট। আমি চলে যাই পড়তে গিয়ে আমি প্রথমে
আপনি তো পড়তে গেলেন প্রথমে ইংরেজি সাহিত্যের পরে সমাজবিজ্ঞান পড়তে গেলেন। হ্যাঁ, আমি ওখানে ঢাকায় জাহাঙ্গীরনগরে তো আমি অনার্স করছি ইংরেজিতে, পরে ঢাকার থেকে আমি MA করছি। কিন্তু আমি এই ঢাকার MA এবং জাহাঙ্গীরনগরের মাঝখানে আমি যাদবপুর গেছিলাম কম্পারেটিভ লিটারেচার পড়তে, কিন্তু ওটা আমি কিছুদিন থেকে চলে আসছি, ওটা আমি ডিগ্রি নেইনি। কিন্তু সিভিল সার্ভিসের 10 বছর করার পরে 93তে আমি যখন চলে যাই আমেরিকায়, একটা ফেলোশিপ নিয়ে চলে যাই, একটা গ্রান্টস ফেলোশিপ, ঠিক মানে গ্রান্টস, ওটা একটা ইউনিভার্সিটির সঙ্গে আমি যুক্ত ছিলাম 10 মাস। তারপরে আমি MA করি মিডিয়া স্টাডিজে, ওটার সাবজেক্টের নাম ছিল কমিউনিকেশন, বাট দ্যাট ইজ ডিজাইনড মিডিয়াকে কীভাবে ক্রিটিক করতে হয় সেটার। হ্যাঁ, ওটার মেইনলি 30 to 40% কোর্সগুলো ছিল থিওরি, সোশ্যাল থিওরি, পলিটিক্যাল থিওরি, ফ্র্যাঙ্কফুর্ট স্কুল, বার্মিংহাম স্কুল, এগুলো পড়ানো হয়। তারপরে সমাজের সঙ্গে সংবাদ মাধ্যমের সম্পর্কটা কী, কীভাবে ক্রিটিক করতে হয়, সংবাদ মাধ্যম কাদের সার্ভ করে, জনগণের নামে তারা কাকে সার্ভ করে, সেই জিনিসটা খুব ভালো করে শেখানো হয়। বাট আওয়ার ডিপার্টমেন্ট ইন হান্টার কলেজ ইন কিউনি সিটি ইউনিভার্সিটি, দে ডু নট প্রডিউস অ্যাকচুয়ালি জার্নালিস্ট, দে প্রডিউস ক্রিটিক অফ দ্য মিডিয়া। তো আমি সেটা শেষ করে তারপরে আমি কিউনিতেই পিএইচডি করি, পিএইচডি ভর্তি হই, কারণ মিডিয়াটা আসলে আমেরিকাতে লার্জলি সমাজবিজ্ঞানের একটা উইং। তো ওখানে সমাজবিজ্ঞানই প্রথমে শুরু করি, কিন্তু 1 সেমিস্টার পড়ার পরে ডেভিড হার্ভি ছিলেন আমার টিচার। ডেভিড হার্ভি আমাকে বললেন, তালাল আসাদও আমার টিচার। তো ডেভিড হার্ভি আমাকে বললেন যে আমার একটা পেপার 1 সেমিস্টারের ভিতরে কয়েকটা পেপার লিখতে হয়েছিল, একটা সেমিনারও আমি কথা বলছিলাম, বললো যে এটা তোমার জায়গা না। কারণ তখন আসলে কলেজ থেকে MA পর্যন্ত এইখানে এবং চাকরির সময় আমি একটু বাম দিকে হেলেছিলাম, মানে আমার যে কোনো সাহিত্য বিশ্লেষণই একটু গোপাল হালদার টাইপ, একটু যতীন সরকার টাইপ, একটু মানে আমি সমাজ বিখ্যাকে মাচা করে সাহিত্যকে দেখার চেষ্টা করতাম। উনি বললেন যে তোমার লেখাতে একটু লেফট লিনিং ব্যাপার আছে, তুমি বেটার একটা স্কুল আছে এখানে, সেখানে চলে যাও, আর 2টো ডিগ্রি তোমার পাবলিক ইউনিভার্সিটি থেকে নেওয়া ঠিক হবে না, ওটা স্টেট ইউনিভার্সিটি, তুমি নিউ স্কুলে চলে যাও। তার আগে আমার বন্ধু সলিমুল্লাহ নিউ স্কুলে, অলরেডি তখন সলিমুল্লাহ ওখানে তার ডিগ্রি প্রায় শেষ ওই, তার আগে ছিল ফরাদ মাজার, তার আগে ছিল আলিম মানোয়ার ভাই, অবশ্য ইকোনমিক্সে মাস্টার্স করে চলে গেছিলেন সুনির আরেকটা ইউনিভার্সিটিতে, সিরাকিউজে বোধ হয়, অথবা ইউনিভার্সিটি, কিন্তু পিএইচডি করছেন সেখান থেকে। তো পরে আমি চলে গেলাম 1 সেমিস্টার পরে, উনি একটা চিঠি দিয়ে দিলেন আমাকে, বললেন যে পৃথিবীর একজন বিখ্যাত সোশিওলজিস্ট আছে ওখানে, তার নাম অ্যান্ড্রু অ্যারাটো, ওর স্ত্রীও ওখানে ছাত্র ছিল, কিন্তু সে কলাম্বিয়ায় তখন প্রফেসর, তুমি ওখানে যাও। আর ওর স্ত্রীর নাম হলো জিন কোহেন। তো জিন কোহেনও বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট, বলছে যে তুমি জিনেরও ক্লাস করতে পারো। তো আমি চিঠিটা নিয়ে গেলাম, ওরা আমাকে সঙ্গে সঙ্গে ওই অ্যান্ড্রু অ্যারাটো আমাকে দেখে ইন্টারভিউ করে বলে যে তুমি কালকেই ঢুকে যাও। দারুণ। হ্যাঁ, বললো যে তুমি কিউনিতে যেই কোর্সগুলো করে এসছো ওটা আমরা অ্যাকসেপ্ট করব। তো ওরা আমাকে ওই 9 ক্রেডিট দিয়ে দিল। তারপরে আমি ওখানে মোটামুটি MA-র কিছু কোর্স, কিছু ক্রেডিট পেলাম, কিন্তু সব মিলে তো 60 ক্রেডিট লাগে, কিন্তু ওখানে পরে আমি করতে করতে প্রায় ওখানেই আমি 60 ক্রেডিট করে ফেলছি, 52 ক্রেডিট, আর মানে সর্বমোট প্রায় 80 ক্রেডিটের কাছাকাছি আমি করি। তারপরে আমি ডিসার্টেশন লিখি, হলো পলিটিক্যাল সোশিওলজি। কিন্তু তারপরে এর মাঝখানে অনেক ঝামেলা হয়েছে। আমি তখন ইন্টারনাল মাইগ্রেশন নিয়ে কাজ করছিলাম। মানে এই 28 বছর যে কথাটা যে বলছেন আপনি, লিখেন না, 93 থেকে 2017 পর্যন্ত আমি কোনো বাংলা প্রায় লিখিনি, 2-4টা এদিক ওদিক লিখছি হাসান ভাইয়ের জন্য কালি কলমে, কিন্তু আমি রেগুলার বাংলা লেখক না। মানে এরপর যে আপনি আবার শুরু করলেন? হ্যাঁ, তখন আমি একদিন আমি তখন 2 বছরের মতো সিঙ্গাপুরে ছিলাম একটা গবেষণার কাজে। দ্যাট ওয়াজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রিসার্চ। সেটা হলো আমাদের শ্রমিকরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, সৌদি আরব যেসব জায়গায় যায় তাদের কালচারাল ট্রান্সফরমেশনটা কী হয়, সেটা ছিল আমার প্রজেক্ট। দারুণ। হ্যাঁ, তো সেইটা আমি এথনোগ্রাফিক করছি, কারণ ইন্টারভিউ করে করে আমি ওটা করছি। তো 2 বছর পরে আমি 17তে নিউ ইয়র্কে ফিরি, 15 থেকে 17-র মাঝামাঝি আমি নিউ ইয়র্কে ফিরি, 15-র গোড়া থেকে। ফেরার পরে আমি একদিন হঠাৎ একটা অনুষ্ঠানে আহমেদ মাজারের সঙ্গে দেখা। তো ও তো আমার এখানে অনুস্প্রতিম বন্ধু, জিজ্ঞাসা আমাদের ও এজেন্ট ছিল, আমি জিজ্ঞাসা ওর কাছ থেকে নিতাম। তো অনেক ব্যাপারে ওর সঙ্গে ওকে আমি খুব স্নেহ করি। ও আমাকে দেখে বললো যে আপনি তো কোনোদিন আপনার লেখা দেখি না। এটি 1-2 দিন পরে বললো আপনি ফেসবুকে আছেন? আমি বললাম না, আমি কোথাওই নেই। তখন আমি যা লিখতাম ইংরেজিতে লিখতাম, বিভিন্ন
সেমিনারের জন্য এসব, বা কলেজের জন্য ছাত্রদের জন্য। আমি অবশ্য 2000-এই আমার ডিফেন্ড করার আগেই আমি একটা কলেজে জয়েন করি লেকচারার হিসাবে। তারপরে ডিগ্রি হয়ে যাওয়ার পরে এর মাঝখানে আমি নিউ স্কুল থেকে প্রথমে এমফিল করি, তারপরে আমি পিএইচডি করি। সেটা প্রথমে ইন্টারনাল মাইগ্রেশনের উপরে কাজ করি, তারপরে পোস্ট ডকটা করি অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ। সেটা একটু অন্যরকম, যে বেঙ্গলি ন্যাশনালিজম কি করে পাকিস্তানকে ডিকম্পোজ করে ফেলে, ভেঙে ফেলে আমাদের স্বাধীনতা হয়, সেটা নিয়ে। হ্যাঁ, এটা বেঙ্গলি ন্যাশনালিজম ফ্রম 1947 to 71 অ্যান্ড দ্য ডিকম্পোজিশন অফ পাকিস্তান, পলিটিক্যাল সোশিওলজি। আসলে ওটা একেবারেই পলিটিক্যাল সায়েন্সের হিস্ট্রির বা পলিটিক্যাল হিস্ট্রির বিষয়। আবেদিন ভাই, এই যে আপনার এত কাজ, এই কাজের মধ্যে আপনি ইমদাদুল হক মিলনের পরাধীনতা এবং হাঙ্গর নদী গ্রেনেড সেলিনা হোসেনের অনুবাদ করেছেন ইংরেজিতে, এটার পেছনের কারণটা কি? মানে না, ওগুলো আমি খুব বাচ্চা বয়সে করছি। ওগুলো আমি মিলন থেকে করেছেন। আমি মিলনের কাজটা করছি। মিলন যখন জার্মানি থেকে ফেরে, আমরা তো খুব ঘনিষ্ঠ বন্ধু একসঙ্গে। আমি ফ্রিল্যান্সিং করতাম রোববারে যখন ইউনিভার্সিটি পড়ি। তো ও আমাকে বললো যে দোস্ত, তুই যেহেতু এই বইটা পছন্দ করছিস পরাধীনতা, তুই অনুবাদ কর। তা আমি দে, অনুবাদ করি। তখন তো বন্ধুরা যা দেয় আমি তাই অনুবাদ করি, কারণ আমার কাছে তখন মনে হতো, খুব ডেলিভারেটলি আমি এটা ঘোষণা করতাম, মাই ফ্রেন্ডস আর দ্য বেস্ট রাইটার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো কেউ মানুষ হাসতো, বলতো কি করে। হ্যাঁ, আমার আরেক বন্ধু সে আমাকে বলছিল যে আপনার এই বাক্যটা একটু ঘুরিয়ে বলতে হবে, সেটা হলো যে উইদাউট বিং এ গুড রাইটার হি ক্যানট বি ইউর ফ্রেন্ড অর শি ক্যানট বি। সেই জন্য আপনি এটা বলেন। কিন্তু আপনার বন্ধুরা তারা কারা? সলিমুল্লাহ খান, ইমদাদুল হক মিলন, এরা? ইমদাদুল হক মিলন তো আমার সাহিত্যিক বন্ধু, সলিমুল্লাহ তো সমাজতাত্ত্বিক বা এরকম। কিন্তু আমার সাহিত্যিক বন্ধুদের ভিতরে তখন ইউনিভার্সিটি পড়ার সময় ছিল জাহিদ হায়দার, আহমদ বশির। আমরা একটা পত্রিকা বের করতাম বিপক্ষে, আমি ওটার সম্পাদনার সঙ্গে জড়িত না, কিন্তু ছিলাম ওটার সাথে। বাহ, দারুণ। মানে ওইগুলো তো দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, আবু সাইদ জুবেরি, সারওয়ার কবির, সেলিম রেজা, অবশ্য মারা গেছে সেলিম রেজা। আপনি ইংরেজিতে বাংলাদেশের সাহিত্যিকদের লেখা অনুবাদ মানে করেছেন, আবার আপনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন অনেক অনেক। হ্যাঁ, এই অনুবাদের একজন অনুবাদক হিসেবে অনুবাদের চ্যালেঞ্জটা কি বলে আপনি মনে করেন? অনুবাদের চ্যালেঞ্জটা হলো, শিল্প তো অনুবাদ হয় না, শিল্পকে অন্য ভাষায় আনাও যায় না, কারণ প্রত্যেকটা ভাষার একটা মিউজিক আছে, প্রত্যেকটা ভাষার একটা ডিকশন আছে যা অনুদিত, এটা অনুবাদের যোগ্য নয়। কিন্তু দুই ধরনের অনুবাদ হয় বা তিন ধরনের অনুবাদ, বিভিন্ন ধরনের অনুবাদ হয়। একটা হলো স্বাধীনতা কিছুটা নিয়ে যে ভাষায় অনুবাদ করছেন সেই ভাষার আবহর সঙ্গে মিলিয়ে রিপ্রোডিউস করা, সেটাকে আমরা অনুসৃষ্টি বলি বা অনুসৃজন বলি। একদম। কিন্তু আরেকটা আছে খুব মূলানুগত্য, একদম আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদ, সেটা খুব কাঠখোট্টা হয়ে যায়, সেটা আসলে মানুষ পড়ে আনন্দ পায় না। বেস্ট উদাহরণ হলো বুদ্ধদেব বসুর বোধলেয়ার বা হেল্ডারলিন। বুদ্ধদেব বসু ফরাসি জানতেন না বলে অনেকে অভিযোগ করেন, কিন্তু উনি অনুবাদ করার জন্য যতটুকু সামান্য শেখা দরকার শিখেছেন, কিন্তু অনুবাদটা উনি আসলে অনুসৃজন করেছেন নিজের অনেক কিছু। সেই কারণে ওইটা আমি এই দুটোর মাঝামাঝি জায়গাটা পছন্দ করি। অনুবাদ নিয়ে তো আপনারা জানেন অনেক কথা আছে, অনুবাদে যা হারিয়ে যায় সেইটুকুই কবিতা। হ্যাঁ, তারপরে হারিয়ে যায় সেটুকুই কবিতা। যে অনুবাদ রমণীদের মতো, কুরূপা হলে সৎ আর সুন্দরী হলে অসৎ, এগুলো কথা, এগুলো অনেক কথা। আমি একটু জানতে চাই আবেদিন ভাই, এই যে আপনার মানে এই যে দীর্ঘ অভিজ্ঞতার জীবন, আপনার জীবনের নানা মাত্রিক অভিজ্ঞতা তো আপনার লেখালেখিতেও ফুটে ওঠে। জীবনের অভিজ্ঞতা আসলে লেখালেখিতে কিভাবে প্রভাব রাখে? জীবনের অভিজ্ঞতা সৃষ্টিশীল লেখায় কাজে লাগে, কিন্তু চিন্তাশীল লেখায় কাজে লাগে না আমি তা বলবো না। কিন্তু আমি তো সৃষ্টিশীল লেখা কম লিখেছি। আমি কিছু গল্প লিখেছি, একটা উপন্যাস লিখেছি, কবিতা লিখেছি অনেক। কবিতা লিখছি প্রায় গত 55 বছর, কিন্তু আমি কবিতার বই এখনো বের করিনি। কবিতার বইটা বের করেন আবেদিন ভাই? আমি মাজার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং উনি তখন আমাকে বলছিলেন যে আবেদিন ভাইকে একটা বুঝ দেওয়া দরকার। হ্যাঁ, তো সেই কারণে আমি কবিতার বইটা বের করবো আগামীবার, এবার করিনি। কবিতাটা আমার সবচেয়ে প্রিয় জায়গা সাহিত্যের বা এমনকি শিল্পেরও। আপনার কাছে কবিতা কি তাহলে? আমার কাছে কবিতা এক কথায় বলা খুব মুশকিল, মানুষের চিন্তা এবং আবেগের ইতিহাস বা সমাজ ভিত্তিক সৃষ্টিশীল রূপায়ণই কবিতা। বাহ, দারুণ। এই যে জীবনের পথ ধরে হেঁটে এলেন আবেদিন ভাই, আপনি সাহিত্য থেকে কি পেলেন? সাহিত্য আমি কখনো খুব বেশি একটা গোড়ার দিকে সাহিত্যই পড়েছি। আমি মেডিকেল সায়েন্স না পড়ে আইসির পরে
আমি সব জায়গায় পরীক্ষা দিয়েছি, বুয়েটে, মেডিকেল কলেজ কোথাও জানি, কিন্তু আমি ক্লাস 9 থেকে ডিসিশন নিয়েছিলাম আমি ইংরেজি পড়ব। সেটা কারণটা বুদ্ধদেব। আমার কলজিয়েট স্কুলের খুব মানে সেলিব্রিটি ছাত্র হলো বুদ্ধদেব একজন। আমি যখন কলজিয়েট স্কুলে ভর্তি হই, আমার শিক্ষকরা দেখি তাকে স্টার ভাবে, আমার বন্ধুরাও দেখি স্টার ভাবে। তার সমস্ত বই আমি পড়ে ফেলি আমাদের স্কুল লাইব্রেরি থেকে। আমার মনে হয় কলজিয়েট স্কুলের লাইব্রেরিটা ওয়ান অফ দ্য বেস্ট লাইব্রেরিজ ইন ঢাকা সিটি। তখন আমাকে বুদ্ধদেব বসু খুব প্রভাব বিস্তার করেন এবং আমি কাউকে না জানিয়ে পরিবারের ইংরেজি পড়বার সিদ্ধান্ত নেই। নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মাস 2-1 পরে আমার বন্ধুরা বলে যে জাহাঙ্গীরনগর চলে গেলে ওখানে ইংরেজি খুলছে, পড়া লাগবে না, এমনিই ফার্স্ট ক্লাস পড়া যায়। তো আমি ওদের সঙ্গে, আমরা কয়েকজন স্ট্যান্ড করছে চিটং থেকে, শফিক টফিকেরা সব আসলো আমার বন্ধুরা। তো ইকোনমিক্সে পরে আমি ইংরেজিতে, সব দল বেঁধে গেলাম। তারপরে ফার্স্ট ক্লাস তো দূরের কথা, সেকেন্ড ক্লাস পাইতে জান বের হয়ে যায়। কারণ আমি তো পড়াশোনা করি নাই, আমি মাত্র 11টা ক্লাস করছি 3 বছরে। তারপরে আমাকে পরীক্ষা দিতে দেবে না, আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিই নাই। আমাদের সময় তো সেমিস্টার ছিল, প্রতি বছর পরীক্ষা হতো। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো পরীক্ষা দিইনি, মানে টিউটোরিয়াল 40% ছিল টিউটোরিয়াল। তো আমি 900 নম্বরের। আপনি ক্যাম্পাসে কি করতেন? আমি ক্যাম্পাসে যাইনি, আমি এই লাইব্রেরিটাতে সারা 3 বছর আড্ডা দিয়েছি লাইব্রেরিটার সামনে। মানে কিন্তু আপনাদের ক্যাম্পাসের সময় আপনারা এই হলে থাকেন নাই? না, আমি কোনোদিন আমার আড্ডা দেন নাই? আমি আড্ডা দিছি, ওখানে গেছি, বাসের থেকে নেমে 8টা বাসে যাইতাম, যে নেমে মোহাম্মদ রফিক, আমাদের আরও কয়েকটা বন্ধু, নাসিম মাহমুদ বাংলার আরও কয়েকটা বন্ধু, মাঝে মাঝে সেলিম ভাই, আইসা আমরা ওই পুরি আর চার একটা সাপড়ার দোকান ছিল, ওখানে করে আবার 1টার বাসে চলে আসতাম। আমি 11টা ক্লাস করে যখন 3 বছর পরে পরীক্ষা দিতে যাও, তখন আমার তো পরীক্ষা দেবে না, ডিস কলেজের কোনো অ্যাটেন্ডেন্স নাই। তখন জিলুর রহমান সিদ্দিকী মাত্র ভাইস চ্যান্সেলর হয়েছেন কয়েকদিন আগে। তো আমি স্যারের কাছে গেলাম, স্যার বললো যে তুমি কি পারবা? তারপরে পারমিশন দিয়ে দিলেন, তারপরে পরীক্ষা দিলাম। আমি 720 নম্বরে 740 নম্বরে পরীক্ষা দিয়েছি। আমার চারটা পেপারের 40% করে টিউটোরিয়াল মার্ক না দিয়েই মাস্টাররা বিদেশ চলে গেছে। আমি দেই নেই, তারা দিবে কোথায় মার্ক? তো ওটা তারা অন্য কেউ দিতে পারে না। সে কারণে আমি বোধহয় জাহাঙ্গীরনগরের একমাত্র ছাত্র যে 740 নম্বরে অনার্স পাস করছে। অসাধারণ ব্যাপার। তো তারপরে এবং আপনার পরবর্তী শিক্ষা জীবনে আসলে আপনি ওইখানে যে ফাঁকিবাজি করছেন সেই ডবল পরিশ্রমটা করেছেন। সেটা পড়াশোনা এমনি প্রাইভেট পড়াশোনাটা আমি এমনি ভালোই করতাম, সারা রাতেই পড়তাম। তারপরে আমেরিকাতে গিয়ে যে আমি 10 বছর ছাত্র ছিলাম দুটো ইউনিভার্সিটির, সেটা আনবিলিভেবলি হার্ড ওয়ার্কিং, সেটা বলাই বাহুল্য, সেটা মানে নির্গুণ। কথা হবে আপনার সাথে আরো অনেক বিষয়ে। আমি একটু জানতে চাই, এখন কখন কোন নতুন কবিতা আপনার ভালো লাগে? কি কি গুণ থাকলে তাতে আপনি মুগ্ধ হন, কি কি থাকলে বিরক্ত হন? রাজনীতিটা খুব উচ্চ স্বরে থাকলে বিরক্ত হই, কিন্তু রাজনীতি বিবর্জিত তো কবিতা হয় না, সমাজ বিবর্জিত হয় না, বিবর্জিতও হয় না। কিন্তু যে কবিতা খুব নম্র সুরে বড় এবং খুব ইউনিভার্সাল অ্যাপিলের কথা বলতে পারে, আমার সেই কবিতা ভালো। যদি বলেন এখন, হ্যাঁ, জীবনানন্দ, সুন্দত্ত, বুদ্ধদেব, 5-30-এর কবি, বাংলাদেশেরও শামসুর রহমান, 12-2 একজন, সেগুলো সবই আছে। কিন্তু এখন কারা আমার প্রিয় কবি সেটা বলা মুশকিল, কারণ পূর্ববঙ্গে মানে বাংলাদেশের কবিতা আমি একেবারে আপনাদের জেনারেশনের সবারটা তো আর পড়ি না। আমি কয়েকজনের কবিতা আমার ভালোই লাগে, আমি নাম করছি না কারণ 10-12 জন ভালোই লাগে। আমি পশ্চিমবঙ্গের আমার কয়েকজন খুবই ভালো লাগে, তার ভিতরে লোপামুদ্রা বা মনে করেন অনিতা অগ্নিহোত্রী, ওর কবিতা আমার ভালো লাগে। জয়দেব বসুর কবিতা আমার ভালো লাগে। আমার বন্ধুদের ভিতরে অনেকের কবিতা ভালো লাগে। একসময় শাহজাদ ফেরদৌস আমার একটু বড় ভাই, উনি কবিতা লিখতেন, কাব্যনাট্য ভালো লিখতেন, এখন গদ্য লেখেন। একদম। আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটা এরকম যে আপনার কাছে টাইম মেশিন আছে, আপনি যে কোনো সময় ফিরে যেতে পারবেন, যে কোনো প্রিয় লেখক, শিল্প ব্যক্তিত্ব, যে কারোর সাথে আড্ডা দিতে পারবেন এবং কোনো একটা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আড্ডা দিবেন। আপনি কোন সময়ে কার কাছে ফিরে যাবেন, কি নিয়ে আড্ডা দিবেন? আমাকে যদি একজন মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার পারমিশন আপনি দেন, তাইলে আমি গেটের সঙ্গে আড্ডা দেব। কি নিয়ে? গেটের সঙ্গে সাহিত্যের যে কোনো বিষয় নিয়ে, যা আমাকে তিনি অ্যালাউ করেন। দারুণ। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে আয়োজনটা শেষ করি। র্যাপিড ফায়ার রাউন্ডে আবেদিন কাদের ভাইয়ের জন্য আমাদের প্রথম শব্দ আবেদিন কাদের। সাধারণ মানুষ। চাঁদ। সুন্দর। উপমা। তুলনা করা কঠিন। বেদনা। সর্বক্ষণ সাথে থাকে। আক্ষেপ। নেই। প্রাপ্তি। খুব সামান্য। ক্লাসিক। জীবনটাই এক ধরনের ক্লাসিক বিষয়। প্রেম।
প্রেমহীন জীবন হয় না। যৌনতা, যৌনতা স্বাভাবিক ন্যাচারাল জিনিস। পিতৃত্ব, খুব শ্রদ্ধা করি, কিন্তু আমি নিজে পিতা হইনি। নেশা, নেশা থাকে, সব মানুষের থাকে না, কিন্তু খারাপ নয়। হৃদয়, হৃদয় খুব মমতাপূর্ণ হওয়া জরুরি। দৃশ্যকল্প, দৃশ্যকল্প বদলায়, প্রেমিকা, তার চেয়েও দ্রুত বদলায়। পাহাড়, বড়, নদী, স্রোতস্বিনী, সমুদ্র, প্রশান্ত, তারা, সিন্টিলেটিং, ফুল, কবিতার মতো। আগুন, প্রত্যেকের হৃদয় থাকা উচিত। জল, চোখ দিয়ে পড়ে, মেঘ, জমে থাকা জল। জানালা, হৃদয়ে সবার বেশি থাকা উচিত। গান, সার্বক্ষণিক সঙ্গী হওয়া উচিত, কবিতা, তাও সার্বক্ষণিক সঙ্গী হওয়া উচিত। রাস্তা, খুঁজে পেতে কষ্ট হয়। পথ, জীবনের পথ অনির্দিষ্ট। গল্প, এক ধরনের জীবন। সত্য, দ্রৌপদী, মিথ্যা, পরিত্যাজ্য। রোদ, কোমল হওয়া ভালো। ছাতা, আক্ষরিক অর্থে না হলেও ফিগারেটিভলি বা ম্যাটাফরিক্যালি খুব জরুরি। রাত, বিনম্র হওয়া উচিত। জীবনে যা পেলাম না, এটা আমি খুব একটা ভাবিনি, কারণ এর পরিমাণ অনেক। দূরত্ব। মানুষের সঙ্গে মানুষের থাকা উচিত নয়। আবেদিন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম প্রবন্ধিক, অনুবাদক, কবি, মনে প্রাণে কবি আবেদিন কাদের ভাইয়ের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।